নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের আবারও স্বাগত জানাই। আমার আজকের নিবেদন লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা সমগ্র সিরিজ বই থেকে একটি ছোট গল্প, ভুতুড়ে কামরা। গল্পটা শুনতে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের পরিচিতদের সাথে এবং পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে আমার গল্পের সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছয়। গল্প শুরু করার আগে হয়তো তোমরা শুনতে পাবে আমার ব্যাকগ্রাউন্ডে একটা গান শোনা যাচ্ছে। ছট পুজোর জন্য গান চলছে, তাই অনেক কিছু বন্ধ করেও আমি গান আটকাতে পারবো না, তাই তোমরা একটু মেনে নিও। চলো তাহলে শুরু করি আমার আজকের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প, ভুতুড়ে কামরা। ওদের বাড়ির নিম গাছটার তলায় বসে কান চুলকোতে চুলকোতে বল্টুদা আমায় জিজ্ঞেস করলে, আচ্ছা পেলা, ভূত সম্বন্ধে তোর আইডিয়া কি? আমি বললুম, কোনো আইডিয়া নেই। শুনে বল্টুদা ভীষণ বেজার হলো। এত বেজার হলো যে খচ করে কানে একটা খোঁচাই খেয়ে গেল। শেষে মুখটাকে এক ভার রাবড়ির মতো করে বললে, কেন আইডিয়া নেই কেন? আমি বললুম, কি করে থাকবে, কখনো দেখিনি তো। শুনে টুনেও কিছু মনে হয় না? একদম না। লোকে নানা রকম ডেসক্রিপশন দেয়। কেউ বলে খামোকা একটা কাটা মুন্ডু ঘেঁচাত করে কামড়াতে এলো। কেউ বলে সাদা কাপড় পরে রাত দুপুরে হাতের ওপর হেঁটে যাচ্ছে। কেউ বলে আম গাছে এক পা আর জাম গাছে আরেক পা দিয়ে। বল্টুদা বললে, বাজে বকিসনি, ধর এই নিম গাছটায় একটা ভূত আছে। এই দিন দুপুরেই দারুণ চমকে আমি একবার নিম গাছটার দিকে চেয়ে দেখল। না, ভূত টুত কিছু নেই, কেবল ঠিক আমার মাথার ওপরেই একটা কাক বসে রয়েছে। কাককে আদৌ বিশ্বাস নেই। একটু সরে বসলুম তক্ষুনি। বল্টুদাকে বললুম, তোমার নিম গাছের ভূতকে খামোকা আমি ধরতে যাব কেন? কি দরকার আমার? ভূত ধরাটা আমি আদৌ পছন্দ করি না, তোমাকে সব বলে দিচ্ছি। কিন্তু মনে কর ভূত যদি তোকেই ধরে, মানে তোকেই ধরতে পছন্দ করে যদি। আমি দস্তুর মতো ঘাবড়ে গিয়ে বলল, বল্টুদা, এবার আমি বাড়ি চলে যাব। বল্টুদা খপ করে আমার হাত চেপে ধরে টেনে বসালে। বললে, আহা, যাচ্ছিস কেন? বললুম বলে কি সত্যি সত্যি ভূত ধরেছে নাকি তোকে? মানে আমি সেদিন ভূতের পাল্লায় পড়েছিলুম কি না, সেই ব্যাপারটাই তোকে বলবো। আমি বললুম, তুমি আবার কবে থেকে আমাদের টেনিদার মতো গল্প পাকিস হলে বল্টুদা? টেনিদার নাম শুনেই বল্টুদা গেল জ্বলে। বললে, টেনি, তার কথা আর বলিসনি। তোদের দলের ওই সর্দারটা এক নম্বরের গুলবাজ। খালি বানিয়ে বানিয়ে যা তা গল্প বলে। সেদিন আবার আমাকে দিব্যি ভুজুং ভাজুং দিয়ে দ্য গ্রেট আবার খাবো রেস্তোরাঁয় 2.5 টাকা খেয়ে গেল। নাকটাকে কিরকম যেন তেলে ভাজা সিঙ্গারার মতো করে বল্টুদা বললে, যাবার আগে আমার পিঠ চাপড়ে কিসব মেফিস্টোফিলিস্টিসিস বলেও গেল। কিছুই বুঝতে পারলুম না। রামো রামো, তিনি আবার একটা মানুষ।
বুঝতে পারলুম টেনিদা বল্টুদার প্রাণে দারুণ দাগা দিয়ে গেছে। 2.5 টাকার শোক আর বল্টুদা ভুলতে পারছে না। আমি সান্ত্বনা দিয়ে বললুম, টেনিদার কথা ছেড়ে দাও, ও ওই রকম। তোমার ভূতের গল্পটাই বলো। গল্প আমি বানিয়ে বলার মধ্যে নেই, যা বলবো একদম সত্য ঘটনা। আচ্ছা, বলতে থাকো। তখন বল্টুদা আরেকবার বেশ করে কান চুলকে নিলে, তারপর বলতে থাকলো, আমার বড়দির বড় মেয়ে দিল্লিতে জন্মেছে বলে, যার নাম রাজধানী। ছোটবেলায় যাকে আমি ভুল করে দাদাখানি বলে ডাকতো, আর বড়দি যাকে বলতো ধানি লঙ্কা। তার বিয়ে হয়েছে এক কলিয়ারি ইঞ্জিনিয়ারের সাথে। এবার পুজোর ছুটিতে আমি সেখানে বেড়াতে গিয়েছিল। দিন 10 বেশ আরামে থেকে খুব খেয়ে দিয়ে ওদের মোটর গাড়িতে অনেক বেরিয়ে টিরিয়ে কলকাতায় ফিরে আসছিল। সন্ধ্যের পর গাড়ি বদলাতে হলো ছোট একটা জংশন স্টেশনে। ট্রেনে বেজায় ভিড়। শেষে দেখি পেছন দিকের একটা ছোট সেকেন্ড ক্লাস কামরা থেকে সব যাত্রী হুড়মুড় করে নেমে যাচ্ছে। দেখে খুব মজা লাগলো। আমি ফাঁকা গাড়িটায় টুক করে উঠে বসলো। শতরঞ্জি জড়ানো ছোট বিছানাটা পেতে মাথার কাছে সুটকেসটা রেখে বেশ নিশ্চিন্ত হয়ে বসে পড়া গেল। ট্রেন আরো প্রায় 20 মিনিট এখানে থাকবে। আমি বসে বসে দেখতে লাগলো। অন্য সব গাড়িতে লোক উঠছে নামছে, এদিকে কেউ আর আসছে না। বোধহয় পিছন দিকের গাড়ি বলেই এটার উপর কারোর নজর নেই। আমার ভীষণ ভালো লাগছিল। একটা রেলের কামরায় একলা যেতে ভারী মজা লাগে, নিজেকে বেশ লাটবেলাটের মতো মনে হয়। এর মধ্যে যন্ত্রী মারোয়ারি যাত্রী অনেক লাটবহ নিয়ে আমার গাড়ির দিকে তাক করে আসছে বলে বোধ হলো। ভাবলুম, এই রে, এসে ঢুকলো বুঝি। হঠাৎ একজন লোক তাদের কি যেন বললে অমনি তারা সঙ্গে সঙ্গে উল্টো দিকে ছুটল। আমার স্বস্তির নিঃশ্বাস পড়ল বটে, কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। তারপরেই মনে হলো ওদের বোধহয় 3rd ক্লাসের টিকিট ছিল। ওই লোকটা বলে দিয়েছে এটা 2nd ক্লাস, সেই জন্যেই সরে পড়ল। যাই হোক, বেশি ভেবে চিনতে লাভ নেই। গাড়ি ছাড়তে আরো কিছু দেরি আছে, কিন্তু আমি আর বসতে পারছিলাম না। একে তো আসবার আগে রাজধানী বিস্তর খাইয়েছে। বলেছে, ছোট মামা, রেলে খালি পেটে যেতে নেই, শরীর খারাপ করে। আমিও তাই শুনে লুচি মাংস মিষ্টিতে গলা পর্যন্ত ঠেসে নিয়েছি। 3 ঘন্টা পেরিয়ে গেল, পেটে এখনো 1.5 মণ ভার। রাত প্রায় 10:30 বাজে। দারুণ ঘুম পাচ্ছিল। গাড়িতে যেয়ে ওঠে উঠুক, আমি তো আপাতত লম্বা হই। যা ভাবা তাই করা। আমি শুয়ে পড়লুম। গাড়ি ছাড়তে বোধহয় মিনিট 10 দেরি ছিল তখনও, কিন্তু আমার ঘুমিয়ে পড়তে 3 মিনিটও লাগলো না। আর সেই ঘুমের ভেতরে টের পেলাম ট্রেনের হুইসেল বাজছে। কামরাটা নড়তে আরম্ভ করেছে। প্রাণপণে চেষ্টায় আধখানা চোখ খুলে দেখলো অন্য যাত্রী আর কেউ ওঠেনি। নিশ্চিন্তে ঘুমোনো যাক তবে। নিশ্চিন্তেই আমি ঘুমোলুম। রাত তখন কত হয়েছে জানি না। হঠাৎ আমার চটকা ভাঙলো। ভীষণ মশা কামড়াচ্ছে, আর কিরকম একটা অদ্ভুত গন্ধ নাকে লাগছে। চমকে চেয়ে দেখি গাড়িটা দাঁড়িয়েই রয়েছে। কামরায় নিতল অন্ধকার।
গোটা চারেক আলো জ্বলছিল, পাখা ঘুরছিল, কিন্তু এখন আলো নেই, পাখাও চলছে না। ব্যাপারটা কি? বাইরে তাকালো, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু কালো পাঁচিলের মতো থমথমে অন্ধকার। সেই অন্ধকারে একটা তারা নেই, জোনাকি নেই, কিছু নেই। জানলার অন্যদিকে তাকালো, ঠিক একই দৃশ্য, যেন রাতারাতি গাড়িটাকে কেউ একটা আলকাতরার সমুদ্রের ভেতর তলিয়ে দিয়েছে। তারপর মনে হলো কেবল আলকাতরা নয়, ধোঁয়ার মতো কি যেন কুণ্ডলি পাকিয়ে উঠেছে, আর ভেতর নিশ্চয়ই কুয়াশা। ব্যাপারটা কি? রাজ্যে কখনো এত অন্ধকার হয় সে আমি স্বপ্নেও জানতাম না। আকাশে যদি ঘন কালো মেঘ দেখা দেয়, তার ভেতরেও অন্তত আবছা একটা আলোর আভাস থাকে। মাঝে মাঝে বিদ্যুৎও চমকায়। তাও যদি না হয়, লাইনের ধারে ঝোপে জঙ্গলে অন্তত দু একটা জোনাকির ফুলকি জ্বলে। এমন কাণ্ড তো কখনো দেখিনি। ট্রেন কি কোনো স্টেশনে থেমে আছে? তাহলে আলো কই? স্টেশনের বাইরে লাইন ক্লিয়ার না পেয়ে দাঁড়িয়ে রয়েছে? তাহলে সিগন্যালের বাতিও তো দেখা যাবে। কোথায় সেসব? এদিকে একটা অদ্ভুত গন্ধ পাক খাচ্ছে আমাকে ঘিরে ঘিরে। আর কি নিদারুণ ভাবে যে মশা কামড়াচ্ছে, সে আর তোকে কি বলবো পেলা। তার উপর দুর্দান্ত গরম। আমি বসে বসে ঘামতে লাগলো। বেঞ্চির ওপর পা ছড়িয়ে বসেছিল। মশাদের যত নজর দেখছি পায়ের ওপরে। শেষে জেরবার হয়ে যেই একটা চাটি হাঁকড়েছি, তোকে কি বলবো পেলা, সেটা আমার পায়ে লাগলো না। খড়খড়ে লোমলা নরম কি একটা জিনিসের ওপর ঘপাত করে গিয়ে চটটা পড়লো। খুদ করে কি একটা বিটকির আওয়াজ হলো। কালো মতন কে যেন স্বপ্নে লাফিয়ে উঠলো। আমার চোখের সামনে দুটো সবুজ আগুন দপদপ করে উঠলো। তারপরেই কি যেন ধপাত করে বাইরে পড়ে গেল। আমি বুঝতে পারলাম কামরার দরজাটা খোলা। উঠে বন্ধ করব কি, হাত পা আমার আতঙ্কে ঠান্ডা হয়ে এলো। কে কালো জীব? কি সে? ট্রেনের ভেতরে এসে আমার পায়ের কাছে কোত্থেকে এলো? কেন এবার চরকে খুত করে লাফিয়ে উঠলো? আর লাফিয়েই বা গেল কোথায়? অমন অস্বাভাবিক দুটো সবুজ চোখই বা কেন? আর সে চোখ কোন হিংস্র প্রতিহিংসা লুকিয়েছিল? তবে কি এসব ভৌতিক ব্যাপার? ব্যাস, মনে করতেই আমার মাথার চুল খাড়া হয়ে গেল। এইবার বুঝতে পারলো গাড়ির এই কামরাটা নিশ্চয়ই ভুতুড়ে। তাই জংশন স্টেশনে লোকগুলো সব হুড়মুড়িয়ে এই গাড়ি থেকে নেমে পালিয়েছে। তাই মারোয়ারি দুজন এই গাড়িতে উঠে এসেও অমন ঊর্ধ্বশ্বাসে উল্টো দিকে দৌড় দিয়েছে। আর আমি এমন নিরেট গর্দভ যে এসব দেখেও কিছু বুঝতে পারিনি। এই মারাত্মক ভুতুড়ে কম্পার্টমেন্টে উঠে নিশ্চিন্তে ঘুম লাগিয়েছি। কি করব এখন? নেমে পড়বো গাড়ি থেকে, তারপর যেদিকে চোখ যায় টেনে দৌড় লাগাবো। কিন্তু এই অন্ধকারে চোখ আর কোন দিকে যাবে? দিক বিদিক দূরে যাক, নিজের হাত পা পর্যন্ত দেখতে পাচ্ছি না যে। আর পালাবো? চোর ডাকাতের হাত থেকে পালানো যায়, পুলিশের হাত থেকেও হয়তো যায়, কিন্তু ভূতের পাল্লা থেকে? খপ করে 30 গজ লম্বা একখানা হাত বাড়িয়ে ঘাটটি টেনে ধরবে। হঠাৎ চপ টপ টপাত মাথার ওপর
কয়েক ফোঁটা ঠান্ডা জল পড়লো। তারপরেই বাইরে বিটকিল ছাড়াত ছাড়াত আওয়াজ। ঠিক মনে হলো কি যেন একটা লম্বা পাইপ দিয়ে জল ছুটছে। শুধু মনে হওয়া নয়, ঘাড়াত করে কোত্থেকে এক রাশ বিচ্ছিরি জল আমার নাকে মুখে এসে আছড়ে পড়ল। বাপ রে! গেছি গেছি বলে আমি জানলা বন্ধ করে ফেললুম। সমানে সেই আওয়াজটা চলতে লাগলো। মনে হলো সেই অথই অন্ধকারে পেতনির বাচ্চা আলকা গোলা নিয়ে গেলি খেলছে। আমি বসে বসে রঘুপতি রাঘব টাঘব গাইতে চেষ্টা করলুম। গলা দিয়ে গান বেরোলো না, খালি বুঁ বুঁ করে এমন যাচ্ছে তাই আওয়াজ বেরোতে লাগলো যে আঁতকে উঠে চুপ করে গেল। ভয় কাঠ হয়ে কতক্ষণ বসে আছি জানি না। জলের সেই ছেঁকছাড়ানি কখন থেমে গেছে তাও টের পাইনি। আচমকা সেই কালি ঢালা অন্ধকার আর সাদা কুয়াশার ভেতরে একা লাল আলো। বিশ্বাস করবিনি পেলা, শুধুই একটা লাল আলো ঠিক গাড়িটার দিকে এগিয়ে আসছে। জানলার কাচের মধ্যে দিয়ে আমি স্পষ্ট দেখলাম। আমার মনে হলো এক চোখা যেন একটা দৈত্য হাঁ করে চলে আসছে আমার দিকে। এতক্ষণ চুপ করেই ছিল। এইবার আমি বাপরে মারে করে একটা আকাশ ফাটানো চিৎকার ছাড়লো, আর লাল আলোটা যেন শূন্যের ভেতরে হুমকে দাঁড়ালো। তারপরেই ধা করে কোন দিকে যেন মিলিয়ে গেল। আমার আর চোখ মেলে চেয়ে থাকবার সাহস ছিল না। বেশ বুঝতে পারছিল আজ এই ভুতুরে রেলগাড়ির কামড়াতেই অপঘাতে আমার প্রাণটা যাবে। একবার গলায় হাত দিয়ে পৈতেটা খুঁজে দেখলো, কিন্তু তাকে তো সেই 7 বছর আগে জামার সঙ্গে ধোপা বাড়িতে চালান করে দিয়েছি। এখন আর কোথায় পাওয়া যাবে? বেশ বুঝতে পারলো আজ আমার 12টা বেজে গেল। আমাকে নিয়ে এই ভুতুরে কামড়াটা যে কোন নরকে গিয়ে হাজির হয়েছে জানি না, কিন্তু এরপর একটার পর একটা বিভীষিকা আসতে থাকবে। আমার রক্ত একদম জমাট বেঁধে যাবে, তারপর সোজা হাট ফেল। বাড়িতে মা বাবার কাছে আর পৌঁছতে পারবো না। এখন থেকে সোজা ভূতের দলে ভর্তি হয়ে যাব। চোখ বুজে মনে মনে রাম রাম জপ করছি। এমন সময় বাজখাই গলায় কে বলল, ইউরোপ! আঁতকে লাফিয়ে উঠল। অন্ধকার জায়গায় প্রত্যেকে ঝলমলে আলো, আর সেই আলোয় ইয়া ঢেঙা এক সাহেব দাঁড়িয়ে। আবার বাজখাই স্বরে বললে, ইউরোপ, तुम कौन है? ওরে বাপ রে, সাহেব ভূত! আমার রাম নাম গিয়ে ব্রহ্মরঞ্জে পৌঁছলো। আবার একখানা মোক্ষম চিৎকার ছেড়ে আমি গাড়ির মেঝেতে চিৎপাত হয়ে পড়লুম। বিশ্ব সংসার মুছে গেল। এই পর্যন্ত বলে বল্টুদা থামলো। আমি আকুল হয়ে বললুম, তারপর? তারপর আর কি, ভীষণ যাতা ব্যাপার। মানে? মানে আবার কি? কামরাটা খারাপ। জংশন স্টেশনেই সেজনে ট্রেন থেকে কেটে নিয়ে শেডের মধ্যে ঢুকিয়েছিল আমাকে সুষ্ঠু। ঘুমের ঘরে কিচ্ছু টের পাইনি আমি। জুত পেয়ে একটা কালো কুকুর আমার বিছানায় এসে উঠেছিল। গাড়ি ধোয়ার জল ছচ্ছর করে আমার মুখে এসে পড়েছিল। লাল লণ্ঠন হাতে একটা কুলি এদিকে এসেছিল। আমার চিৎকারে ভয় পেয়ে ডেকে এনেছিল ওদের ইন্সপেক্টরকে, আর তাকে দেখেই আমার দাঁত কপাটি লেগে গেছিল। আমি বলল, বল্টুদা বললে, হ্যাঁ হ্যাঁ, আমি তোদের টিনিদার মতো বানিয়ে বানিয়ে গল্প বলি না। ই হলো
রিয়েল ভূতের ব্যাপার। আচ্ছা, এবারে বাড়ি যেতে পারিস। এই বলে বল্টুদা উঠে পড়ল, হনন করে নিজেই হেঁটে চলে গেল আলেকজান্ডারের ভঙ্গিতে। এতক্ষণ তোমরা শুনলে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি মজাদার ভৌতিক ছোট গল্প ভুতুড়ে কামরা। গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরবো অন্য একটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো।